স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। ঢের দেরি থাকলেও রাজনীতির মাঠে এখন নির্বাচনের হাওয়া। ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো রাজধানী। লক্ষ্য একটাই, আসছে জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটার ও দলের হাইকমান্ডের কাছে নিজের অস্তিত্বের জানান দেয়া। পুরনোদের পাশাপাশি এ দলে সামিল হয়েছেন জুলাই অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে আবির্ভূত নয়া রাজনৈতিক দলের অনেক তরুণ প্রার্থীও। সব ধরনের সাইনবোর্ড, পোস্টার বা ব্যানার তৈরির সুপরিচিত এলাকা রাজধানীর আরামবাগ ও ফকিরাপুল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরতে থাকে ওখানকার প্রতিটি কারখানার মেশিনের চাকা। এবার ভিন্ন এক প্রেক্ষাপট, সামনে জাতীয় নির্বাচন, যে কারণে এবারের ঈদে এখানকার চিত্রটা একেবারেই ভিন্ন। ঈদের শুভেচ্ছার পোস্টার, লিফলেট, দাওয়াত কার্ড ওগুলো আমরা আগে করে ফেলাইছি। শুভেচ্ছার কার্ড অর্ডার পেয়েছি, মোটামুটি পেয়েছি, সবগুলো ডেলিভারি চলে গেছে আর কি। ঈদ উৎসবকে ঘিরে রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাপাখানাগুলো ব্যস্ত প্রার্থীদের পছন্দসই ব্যানার, পোস্টার বা বিলবোর্ড ছাপাতে। ঈদ উপলক্ষে সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ওদের কাজ থাকে, প্রায় সময় ছাপ থাকে। নির্বাচনে আমাদের কাজের ব্যস্ততার নির্বাচনের 3 মাস আগ থেকে আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। রাজধানীর অনেক পাড়া মহল্লা, অলিগলির ছাপে রাজপথেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার, পোস্টার। যদিও বিগত বছরগুলোতে যা ছিল এক কেন্দ্রিক। এই ধরনের প্রচারণায় সহজেই দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করা যায়, মনোনয়ন পেতে পাওয়া যায় বাড়তি সুবিধা। যেমনটি বলছিলেন আগামী নির্বাচনে ঢাকা মহানগরের বিভিন্ন আসনের রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। এই পোস্টারের প্রচলন কিন্তু অনেক আগে থেকে আছে, এখনও আছে, তবে এখন আগের থেকে অনেক বেড়েছে। এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোনো দলীয় নেতাকর্মীরা কোনো জায়গায় কোনোভাবে পোস্টার লাগিয়ে যাতে পরিবেশ নষ্ট না হয়, সেই পরিবেশটা সৃষ্টি করবে না। বাংলাদেশের জন্য ঈদটা শুভেচ্ছা জানানো হয়, বিশেষ করে যেখানে নির্বাচন সামনে থাকে তখন আরও বেশি ঈদের সময় মানুষ শুভেচ্ছা বিনিময় করে থাকে। তো আমরা আশাবাদী খুব অল্প সময়ে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে তারা ভোটাধিকার করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সারা বাংলাদেশে আসলে নির্বাচনী আমেজ ওইভাবে তৈরি না হলেও সবাই চেষ্টা করতেছেন হলো যে অন্তত যার যার যে সংসদীয় আসন ঢাকা এবং ঢাকার বাইরে সেই জায়গাটা একটু সময় দেওয়া, দলীয়, সাংগঠনিক এবং যে রাজনৈতিক যেটা ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, আমরা তিনটাকেই সমান তালে কাজ করে এগিয়ে যাচ্ছি। তারা এও বলছেন নির্বাচনে মাঠে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ঈদ শুভেচ্ছা জানানোর হয়তো অন্যতম একটি মাধ্যম। তবে নগরীর সৌন্দর্যের কথা চিন্তা করে বিকল্প মাধ্যম খোঁজও এখন সময়ের দাবি। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা। নিজ নিজ এলাকায় তৃণমূলের নেতাদের নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। কেউ গেল 15-16 বছর ধরে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে কাজ করেছেন, কেউ আবার বাবার অনুপস্থিতিতে তৃণমূলকে শক্তিশালী করতে কাজ করেছেন। পুরনো ধারা ভেঙে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বন্দর পতেঙ্গা মিলে চট্টগ্রাম 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন পোরখাওয়া এই রাজনীতিক। তার সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বাবার পদাঙ্ক অনুসরণ করে দলীয় নেতাদের সংগঠিত ও গবেষণা দলের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। আমাদের মূল কাজ হলো রাজনীতিতে নতুন কিছু আনা, নতুন কিছু সংযুক্ত করা এবং নতুনভাবে মানুষের স্বপ্ন দেখা। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের কিন্তু মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে, কারণ এই দেশটা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়েছে। চট্টগ্রামের আরেক বর্ষিয়ানো রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ। 1991 ও 2001-এর নির্বাচনে জয়ী হয়েছেন কোতোয়ালি থেকে। তার ছেলে সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয়। রমজান ও ঈদে চট্টগ্রাম 10 আসনের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করেছেন তিনি। রাখতে চান বাবার কাজের ধারাবাহিকতা। আমার পরিকল্পনার কাজ আমি বহু আগে থেকে শুরু করে দিয়েছি। আমি মানুষের সাথে ছিলাম, চট্টগ্রামেই আছি, চট্টগ্রামেই 20 বছর ধরে প্রতিষ্ঠান করছি এবং এখানেই থাকব।
মানুষ সিদ্ধান্ত নেবে আমাকে তারা কোথায় দেখতে চায়। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন মেয়রের পাশাপাশি হয়েছিলেন মন্ত্রীও। তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক যুগের বেশি সময় ধরে নিজ এলাকা হাটহাজারীতে দলীয় নেতাদের সংগঠিত করতে কাজ করছেন মীর হেলাল। প্রতিটি প্রোগ্রাম আমি রাজপথে করেছি এবং ব্যাপক পরিমাণ লোক সমাবেশ হয়েছে। এখনও একই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই। এছাড়া চট্টগ্রাম ৫ আসনে সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিজ নিজ এলাকায় সরব। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। সেই আনন্দের বদলে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের ১৭ শহীদ পরিবারে। প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান। খুশির চেয়ে কষ্টই যেন বয়ে এনেছে এবারের ঈদ। পরিবারগুলোর একটাই দাবি, প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারে এখনও শোকের ছায়া, নেই ঈদের আনন্দ। কেউ হারিয়েছেন বাবা, কেউ বা সন্তান অথবা স্বামী। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। সাভারের মুরগির দোকানের কর্মচারী ফারুক ২০ জুলাই দোকানের ভেতর ঢুকে ফারুককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। পরের দিন মারা যান তিনি। প্রতি বছর ঈদে ফারুক স্ত্রী সন্তানদের জন্য নতুন জামা কাপড়ই কিনে আনতেন না, বয়ে আনতেন পরিবারের জন্য আনন্দ। কিন্তু এবার প্রিয়জন হারানোর শোকে ম্লান তাদের ঈদ আনন্দ। ঈদের আগে মার্কেট করে নিয়ে আসতো ওদের 2টা সন্তানের জন্য, আমার জন্য, কিন্তু ঈদের ক্ষেত্রে নাই। আমার বাবা আমাকে ঈদের আগে জামা কাপড় কিনে দিত। ঈদের আনন্দ নেই শহীদ সুমন হাসানের পরিবারেও। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, অনিশ্চিত ভবিষ্যতের ঘোর অন্ধকার। আমার এবার ঈদ কোনো ঈদ নাই। আমার ছেলে তো আজ থাকলে আমার সবার দিয়ে ঘুরতো। সবার মুখে মিশা থাকি, দোলে দোলে সব পোলাপান দেয়া যায়। আমার বাবা সুমন হাসানের তো খুঁজা পাই না। শহীদ শেখ আবুজর, লিটন, জসিম সহ ১৭ শহীদ পরিবারের কারো ঘরেই নেই ঈদ আনন্দ, কেবলই কষ্টের বেদনা। প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারগুলোর। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শহীদ পরিবারকে প্রতি পরিবারের প্রতি ২০,০০০ টাকা করে মোট ৩,২০,০০০ টাকা প্রদান করেছি। এছাড়া অন্যান্য পরিবারদের, শহীদ পরিবারদের সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। থেমে থাকে না সময়, জীবন, কিন্তু উপার্জনক্ষম প্রিয় মানুষটিকে কেড়ে নেয়ার ক্ষতি কি আর পূরণ হবে কোনোদিন? ডিবিসি নিউজ ডেস্ক। গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের দিন রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। ঈদের পর দেশে ফিরে সবার পাশে থাকার কথাও জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের হয়তো দেরি হচ্ছে, পাচ্ছি না আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা সেটি পাচ্ছি না, কিন্তু ইনশাআল্লাহ আমরা জানি আমরা পাবো। দেশে বহু লোক আছে, বহু দল আছে, বহু জনে আছে যারা সবসময় বিএনপিকে হিংসা করতো, ঈর্ষা করতো। ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করব, দেশবাসীর মনকে জয় করব। সম্পূর্ণ সুস্থ হয়ে অন্ততপক্ষে আপনাদের সঙ্গে যোগ দিতে না পারলেও আপনাদের পাশে থেকে আপনাদেরকে যে কোনোভাবে সাহায্য করতে পারি, সেটাই আমার লক্ষ্য। সবাই যখন ঈদের খুশিতে বিভোর, তখন নির্জনে নিভৃতে প্রিয়জন ছাড়াই বৃদ্ধাশ্রমে বিষণ্ণ সময় কাটছে অনেক প্রবীণের।
ঈদে অন্তত স্বজনরা তাদের কাছে আসবে এমন প্রতীক্ষার যেন শেষ নেই। তাদের পথ চেয়ে থাকতে থাকতে আনমনে কারো কারো চোখ ছলছল করে ওঠে। এদের কারো কারো অঢেল ধন সম্পদ থাকা সত্ত্বেও মনে শান্তি নেই। একাকিত্ব যেখানে কুরে কুরে খাচ্ছে তাদের। অথচ একটা সময় স্বজনদের সাথে কতই না ছিল তাদের স্বপ্নীল সোনালী অতীতের সুখের গল্প। আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু বৃদ্ধাশ্রমে অবস্থানরত প্রবীণদের জন্য ঈদ আসে একাকিত্ব, বিষণ্ণতা ও শোকের অনুভূতির সঙ্গে। সব থেকেও কেউ যেন নেই তাদের। পরিবার থেকে সরিয়ে রাখা হয় তাদেরকে। ঈদের দিনগুলো কেমন কাটছে এসব মানুষদের? ওমন রমজানের ওই রোজার শেষে এলো। নাদিরা বেগম, বয়স ৭৪, ১০ বছর ধরে আছেন প্রবীণ নিবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি অনার্স সম্পন্ন করেছেন। শিক্ষকতা করেছেন রাজধানীর প্রথম সারির একটি ইংরেজি মাধ্যম স্কুলে। ছিলেন ছায়ানটের নিয়মিত শিল্পী। শিক্ষা জীবনে পেয়েছেন অনেক পুরস্কার। কতই না ছিল সুখের সংসার, কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের পর তছনছ হয়ে গেছে তার জীবন। যে গল্পে খেলা করে নোনা জল। তোরা টাকা দিচ্ছি, সেটা তো ভিক্ষা আমি মনে করি। নিচ্ছি, এটা হিসাব তোদের কাছে দিতে হবে, তখন তো দুঃখ লাগে। তোরা খাওয়া, আমার কিচ্ছু কথা বলবো না। তোরা খাওয়া তোদের কাছে রাখ, আমি এক কোনায় বসে থাকবো, তা তো করবে না। নাদিরা বেগমের মতো সেখানে রয়েছেন সুহেলি আক্তার নামের আরেক বাসিন্দা। একসময় সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ছিলেন। 2 মেয়েই থাকেন ইউরোপে। জীবনের পরন্ত বেলায় নীরবে নিভৃতে সময় কাটে সুহেলির। অনেক ধন সম্পদ থাকলেও সুখের ঠিকানা খুঁজে ফিরেন সারাক্ষণ। অথচ পেছনের গল্পটা কতই সুখ স্মৃতিতে ভরপুর ছিল তার। বড় মেয়ে তো ফোনই ধরে নাই, ছোট মেয়ে ফোন ধরে বলছে, ও আম্মা আজকে তোমাদের ঈদ, ও অফিসে তুমি ফোন করছো কেন? অফিসে ফোন করো না। ওনার দিকে তাকাই আর মনে মনে ভাবি যে থাক, ওনার আশা তো পূরণ করছি, আমার খোঁজখবর রাখলে রাখবে, না রাখলে না। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘে এরকম 28 বাসিন্দার ঈদ কেটেছে নিরানন্দে। নিত্যদিনের সবকিছু ঠিকঠাক চললেও মনে সুখ নেই তাদের। তাড়া করে ফিরে সোনালী অতীত। তাদের এমন কথাই উঠে এলো প্রতিষ্ঠানটির মহাসচিবের কণ্ঠে। নানা জনের নানা মত, নানা জনের নানা পথ, নানা জনের নানা ভাষ্য আমাদের ব্যথিত করেছে। কেউ বলে যে এটা খুব ভালো হয়েছে, কেউ বলে যে আপনি থাকলে খুব ভালো হবে, আপনি যেন না, আপনি থাকেন আমাদের সাথে। এক সময় যাদের জীবন কেটেছে সুখ স্বাচ্ছন্দ্যে, তাদের অনেক কিছু থেকেও নেই। স্বজনদের মুখখানা এক নজর দেখার জন্য কতই না হাহাকার। সে কষ্টের পেছনের গল্পটা কতই না নিষ্ঠুর। কে তার খবর রাখে? অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দুবাই এখন বাংলাদেশিদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে দেশগুলির ভিসা জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ। ভিসা প্রক্রিয়া করা এজেন্সিগুলো বলছে দীর্ঘদিন ধরে চলছে এই জটিলতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন ভারতের ভিসা বন্ধ থাকায় অন্য দেশগুলোর উপর চাপ পড়ছে। এর সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ। পর্যটনের পাশাপাশি চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি এখন দেশটিতে যাচ্ছেন। এ কারণে বাংলাদেশিদের জন্য সম্প্রতি ই ভিসা চালু করে থাই দূতাবাস। কিন্তু 10 দিনের মধ্যে ভিসা প্রাপ্তি সহজীকরণ করার কথা থাকলেও জটিলতা পিছু ছাড়ছে না। এজেন্সিগুলো বলছে অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা জমা দিতে পারছেন না অনেকেই। থাই ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করেও তা চূড়ান্ত হওয়ার আগেই পেমেন্ট অপশনে গিয়ে আটকে যেতে হচ্ছে। মেইন প্রবলেম ইজ দ্যাট যে বাংলাদেশে এখন পেমেন্টই করা যাচ্ছে না। পেমেন্ট ইজ টাফ, যে হচ্ছে যে বাংলাদেশের ডিমান্ড আছে যে তুলনায় ওখানে হচ্ছে 400 জনের পেমেন্ট করা যাচ্ছে এভরিডে। দেখা যাচ্ছে যে এখানে ডিমান্ড আছে মোর দেন 3000। এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় একসময় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা থাকলেও ভিয়েতনামে ইমিগ্রেশন অ্যাপ্রুভাল সিস্টেম বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়া যেতেও লাগছে ভিসা আবেদন। 5 আগস্টের পর থেকেই বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসাও। ভিয়েতনামের ভিসা বন্ধ, পাশাপাশি ইন্দোনেশিয়ার অন অ্যারাইভাল ভিসা ছিল, সেটাও বন্ধ আছে। ইউএইর ভিসা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ। সো আমাদের দেশ থেকে যারা এইসব দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন যেতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলছেন মূলত ভারত ভিসা বন্ধ করাতেই অন্য দেশগুলোর উপর চাপ বেড়েছে। যখন একটা জায়গা থেকে ভিসা প্রার্থীদের প্রেশার আরেকটা জায়গায় শিফটেড হয়, তখন তার যে এক্সিস্টিং রিসোর্স আছে, যে সেট আপ আছে, লজিস্টিক্যাল সেট আপ, ওইটার মধ্যে দিয়ে হয়তো
বাড়তি প্রেশারটা সামলানো একটু কষ্টকর হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ সে পথেই হাঁটলেন অনেকখানি। বলছেন, কোন দেশ ভিসা বন্ধ করলে সমপ্রতিক্রিয়া দেখাতে পারে অন্য দেশও। যেহেতু একটা দুটো দেশ এমনিতেই কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার ব্যাপারে, সেটাও কিন্তু ইম্প্যাক্ট পড়ে নাই। আমি হয়তো বোঝাতে পারি তাকে, কিন্তু তারও তো ইন্টেলিজেন্স সোর্স, তারও তো ইনফরমেশন সোর্স এগুলো আছে। তো আমার মনে হয় অ্যাটেনশনটা সেই জায়গায় দেওয়া দরকার যে কত তাড়াতাড়ি আমরা একটা স্টেবিলিটির দিকে যেতে পারছি। কবে স্বাভাবিক হবে এসব দেশের ভিসা তা বলতে পারছেন না কেউই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলে থেকে এবং পালিয়ে বিদেশে পাড়ি জমানো সাবেক 2 প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বরিশাল নগরীতে তাদের সম্পদ বিক্রি করেছেন। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ বিক্রির চেষ্টা করছেন। তবে ক্রেতা সংকটে পড়েছেন তারা। দুর্নীতিবাজদের সম্পদ বিক্রিতে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর। 3 বছর আগে বরিশালের করিমকুটির এলাকায় 5তলা ভবন নির্মাণ করেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক। একাধিক মামলায় বরিশাল কারাগারে থেকেই প্রায় 2 কোটি টাকায় বিক্রি করেছেন ভবন ও জমি। একইভাবে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বীর উত্তম ভবন ও রূপাতলীর হাসপাতাল বেচার জন্য ক্রেতা খুঁজছেন সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর। সম্পত্তি বিক্রি করার চেষ্টায় আছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এপিএস খায়রুল ইসলামও। আওয়ামী লীগের অনেক পাতি নেতাও কোটি কোটি টাকা বানিয়েছেন এবং এদেশের যেই সম্পদ আছে সেই সম্পদগুলি বিক্রি করছে। এক আমলে কামাইছে, এখন বিক্রি পায়তারা করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাইতেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয়ের দাবি নগরবাসীর। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত ফ্যাসিস্টদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এটা জনকল্যাণে ব্যয় করার জন্য। বাড়িটা নাকি বিক্রি করে দেবে, সে নাকি বাইরে চলে গেছে। দুর্নীতির সম্পদ গোপনে বিক্রি বন্ধ এবং মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের। টিআইবি মনে করে যারা এই ধরনের অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বিগত সরকারের এই ধরনের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা এখন আটকে আছে বিভিন্ন জেলে, তাদের এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। বরিশালের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতরা জমি ও বহুতল ভবন বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন বলে জানান স্থানীয়রা। ডিভিসি নিউজ ডেস্ক। পাবনায় 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের অর্থ ব্যবহারে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দরিদ্রদের উন্নয়নের কথা থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানে। তবে নিজেদের ভুল স্বীকার করে বরাদ্দ সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি, খাদ্যশস্য সরবরাহ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ সমাজের বিভিন্ন উন্নয়নে বরাদ্দ দিয়ে থাকেন সংসদ সদস্যরা। বর্তমানে জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। তবে অর্থ বরাদ্দে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে পাবনা জেলা প্রশাসনের বিরুদ্ধে। 2024-25 অর্থ বছরে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে দেয়া 60 লাখ টাকা বরাদ্দের বড় অংশ গেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। খরচ হবে জেলা প্রশাসকের বাসভবনে পুকুরের পার বাঁধাই, আগাছা পরিষ্কার, ফুলের বাগান, মাটি ভরাটের কাজে। সার্কিট হাউজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের হলেও বরাদ্দ রাখা হয়েছে এ খাতেও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দুস্থদের জন্য যে বরাদ্দ প্রায় 60 লক্ষ টাকা, সেই টাকার অধিকাংশ টাকাই তার বাংলা রংচং করার কাজে ব্যয় করেছেন জেলা প্রশাসক মহোদয়। এগুলো গরিব মানুষের জন্য টিয়ারটা, এটা দিয়ে শহর বা জেলা পরিষদ বা উপজেলা এটা করার কোনো কিছু আমার মনে হয় নাই। এ ব্যাপারে নানা অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে চান না দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কেউ। তবে নিজেদের ভুল স্বীকার করে পুনরায় বরাদ্দ সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। টিআরের টাকা পৌরসভার মধ্যে ব্যবহার করার আসলে সুযোগ আছে কি? আমার নীতিমালা দেখে আমি বলতে হবে না, আমি শাখায় নতুন আসছি, বিষয়টা এটা আমি আসার আগেই পাশ হয়েছে দেখা যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সার্বিক নিরাপত্তা, সরকারি সম্পদ রক্ষা
এই হিসাব করে আমরা সার্কিট হাউসের কিছু জায়গায় পরিষ্কার করেছি। তারপরে আমরা এখানে আরও জনগুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে এটা রিপ্লেস করে দিব। এদিকে চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সারা দেশে সব উপজেলায় বরাদ্দ দেওয়া হয় 12 কোটি 80 লাখ টাকা। সেখানে পাবনা জেলা প্রশাসকের কাছে 20 লাখ টাকা এলেও তা কোনো উপজেলাতেই না দেওয়ার অভিযোগ উঠেছে। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। চৈত্রের শুরুতে বৃষ্টি হওয়াতে ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন রাজশাহীর আম চাষিরা। গত 2 বছর আবহাওয়া অনুকূলে না থাকায় আমের আশাতীত ফলন হয়নি। মাত্র 30 থেকে 40% গাছে মুকুল এসেছিল। তবে এবার আমের গুটি ঝরা কমবে, তাই ভালো ফলনের আশা বাগানীদের। গত বছর প্রায় একই সমান জমিতে বাগান থাকলেও আবহাওয়ার কারণে তেমন ফলন হয়নি। চাহিদা অনুযায়ী আম বাজারে না থাকায় দাম ছিল চড়া। তবে এবার শুরু থেকেই আবহাওয়া ভালো। অন্যান্য বছর চৈত্রের খরা ও তাপদাহে গুটি ঝরার প্রকোপ দেখা দেয় মহামারী আকারে। এবার গুটির শুরুতেই বৃষ্টি হওয়ায় সে সংখ্যা আর নেই। বাগানের প্রায় 75% গাছে এবার মুকুল এসেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের। বৃষ্টি হতে মুকুলে যে কটা গুটি বেঁধেছে মানে আরও ভালো হলো। এবার উৎপাদন তো মোটামুটি বোধহয় ভালোই হবে বলে আশা করছি। আবহাওয়া প্রভাবের কারণে, কুয়াশার কারণে অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। মুকুল যে অনুযায়ী আছে হবে, আশা করছি অনেকটা ভালো হবে। গত বছরের থেকে এবার মুকুলের সংখ্যা একটু হলেও বেশি আছে। একই আশা করছে কৃষি বিভাগও। এবছর যে মুকুলকালীন সময়ে আবহাওয়া বেশ ভালো ছিল, আমের মুকুল যথেষ্ট পরিমাণে এসেছে, সেখানে বৃষ্টিপাত হয় নাই বললেই চলে। কুয়াশাও কম ছিল, ফল ধারণের জন্য উপযোগী পরিবেশ ছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এখন ফল চলে আসছে এবং ভালো মতোই আপনার ফল ধারণ হয়েছে। এবছর জেলায় 19,600 হেক্টর আমের বাগান থেকে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।